স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মমিতা। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। নাশকতার 2 মামলায় হেফাজত নেতা মামুনুল হক ফের 7 দিনের রিমান্ডে। হাবিব এবং জালালউদ্দিন কাশেমিরও একই মেয়াদে রিমান্ড। করোনা সংক্রমণ ঠেকাতে ভারতের সঙ্গে সীমান্তে জন চলাচল বন্ধ। দুপুরে 8 শতাধিক বাংলাদেশি পণ্য পরিবহন চলছে। লকডাউনের মধ্যেও যানবাহন বাড়ায় বিভিন্ন মোড়ে জট। পুলিশের চেকপোস্টের শিথিলতায় মানুষের অবাধ চলাচল। দেশের 9 অঞ্চলে বইছে তাপপ্রবাহ। দিন এবং রাতে গরম আরও বাড়তে পারে। 2 থেকে 3 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা। এবং ভারতে করোনায় মৃত্যু এবং শনাক্তের নতুন রেকর্ড। হাসপাতালে অক্সিজেনের অভাবে 1 সপ্তাহে 60 রোগীর মৃত্যু। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। নাশকতার 2 মামলায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সহ 3 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকার মহানগর হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর মোহাম্মদপুর থানার ভাঙচুর মামলায় 7 দিনের রিমান্ড শেষে সকালে মামুনুল হককে আদালতে হাজির করা হয়। একই সঙ্গে হেফাজতের আরও 2 নেতা জুনায়েদ আল হাবিব এবং জালালউদ্দিন কাশেমিকেও আদালতে হাজির করা হয়। এই 3 নেতাকে 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের মামলায় 10 দিন এবং চলতি বছরের পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত মতিঝিলের মামলায় 4 দিন এবং পল্টন থানার মামলায় তাদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 19 এপ্রিল মোহাম্মদপুর থানার ভাঙচুর মামলায় মামুনুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। হেফাজতের ধর্ম ব্যবসা, নাশকতা, উগ্রবাদ এবং রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে মসজিদ মাদ্রাসার ব্যবহার বন্ধে সামাজিক সচেতনতা তৈরি করবে আওয়ামী লীগ এবং 14 দল। পাশাপাশি আগামীতে রাজপথে এই উগ্রবাদী সংগঠনটিকে মোকাবিলার প্রস্তুতিও রাখছেন নেতারা। 2013 সালের 5 মে আইনশৃঙ্খলা বাহিনীর প্রবল প্রতিরোধে শাপলা চত্বর থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল হেফাজত। এরপর বিভিন্ন সময়ে নানা ইস্যুতে ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারী সহ দেশের বেশ কিছু এলাকায় চালানো হয়েছে তাণ্ডব, সহিংসতা, করা হয় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে রাজধানী সহ চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় হেফাজত। মামুনুলের রিসর্ট কাণ্ডে সহিংসতা হয় নারায়ণগঞ্জেও। আওয়ামী লীগ ও 14 দলের নেতারা মনে করেন এসব সহিংসতায় ব্যবহার করা হচ্ছে মাদ্রাসা ছাত্রদের, ব্যবহার করা হয় বায়তুল মোকাররম সহ নানা মসজিদকে। রাষ্ট্রবিরোধী গুজব ছড়িয়ে উস্কানি দেওয়া হয়েছে কোনো কোনো মসজিদ ব্যবহার করে। হেফাজত একটা গোষ্ঠীগত চক্র মাত্র। এই গোষ্ঠীগত চক্রের সঙ্গে জনসাধারণের বা মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এরা পাকিস্তানির আত্মায় বিশ্বাস করে, এরা পাকিস্তানি ধ্যান ধারণায় বিশ্বাস করে, রাজাকারের উত্তরসূরি নব্য রাজাকার। ধর্ম বিশ্বাসকে পুঁজি করে যারা জঙ্গিবাদী রাষ্ট্র পরিণত করতে চায়, তাদের শক্তি জানান দিতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। মসজিদের মতো পবিত্র স্থান ও মাদ্রাসার কোমলমতি শিশুদের উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহার বন্ধে তাই কাজ করবে আওয়ামী লীগ ও 14 দল। একা সরকারের উপরে এটা দায়িত্ব ছেড়ে না দিয়ে মাদ্রাসা এবং মসজিদগুলো কোনো রাজনীতির বা হেফাজতের ঘাঁটি হিসাবে এটাকে ব্যবহার যাতে না করতে পারে, সেই রাজনৈতিক সামাজিক কাজটা 14 দল তৃণমূল থেকে গড়ে তুলবে। শাপলা চত্বর থেকে শুরু করে এ পর্যন্ত তাদের সকল কর্মকাণ্ড আমরাই শুধু না, দেশবাসী লক্ষ্য করেছে। কাজেই আমরা এদেরকে আর এক চুল ছাড় দেওয়ার পক্ষে নয়। মুক্তিযুদ্ধের আদর্শ, দেশের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ড ও প্রচারণাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন নেতারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে ভারতের সাথে বাংলাদেশের স্থলপথে যাত্রী যাতায়াত সকাল থেকে বন্ধ রয়েছে। 14 দিনের জন্য কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা। তবে ইমিগ্রেশন এলাকায় আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন দুপারের শতাধিক যাত্রী।
তবে পণ্য আমদানি রপ্তানি চলছে। করোনার সংক্রমণ রোধে রোববার ভারতের সাথে 14 দিনের জন্য স্থল যোগাযোগ বন্ধের ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাই সোমবার থেকে বন্ধ হয়ে গেছে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার। তবে হঠাৎ সীমান্ত বন্ধ হয় বেনাপোলে দুর্ভোগে পড়েন ভারত ও বাংলাদেশের শতাধিক যাত্রী। পেট্রাপোল সীমান্তে আটকা পড়েন ভারতের চিকিৎসা নিতে যাওয়া শতাধিক বাংলাদেশি। আর বেনাপোল সীমান্ত ইমিগ্রেশন এলাকায় আটকা পড়েন কাশ্মীরের 8 নাগরিক। ওখান থেকে ফিরে আসছি, ফিরে আসার সময় ওখানে বই ওইখানে দিলে বলছে যে কাছের ঘরে যান। আমি বাড়ি যেতে চাই স্যার, নাহলে আমি চিকিৎসা নিতে পারবো না। আমার ইনজেকশন ফুটানো লাগবে প্রতিদিন, আমি চিকিৎসা নিতে পারবো না এখানে থাকলে। আমার ওষুধ খাওয়া লাগবে, আমার ডাক্তারে ব্যায়াম করতে বলে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 13 মাস ধরে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী আসা যাওয়া বন্ধ রয়েছে। তবে পণ্য লোড আনলোডের সময় স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন না দুদেশের শ্রমিকরা। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। ইন্ডিয়ান ড্রাইভার, তারপরে ইন্ডিয়ান খালাসি যারা আসতেছে, এতে করে তারা এসে আমাদের বাংলাদেশের যেসব লেবার যারা আছে, শ্রমিক যারা আছে, তাদের সঙ্গে মিশতেছে। লালমনিরহাটের বুড়িমারি ইমিগ্রেশনে আমদানি রপ্তানি চালু রয়েছে। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আমাদের এখানে ব্যবসা বাণিজ্য পরিচালিত হবে। সেই লক্ষ্যে ভারত থেকে এবং ভুটান থেকে তারা যে পণ্যগুলো আমাদের দেশে পাঠাবে, অর্থাৎ আমরা যেগুলো ইম্পোর্ট করব, সেগুলো ঠিক একইভাবে স্বাস্থ্যবিধি মেনে সেগুলোকে পণ্য খালাস সহ অন্যান্য কার্যক্রম হবে। সংক্রমণ রোধে জীবাণুনাশক ছিটানো হচ্ছে পণ্যবাহী ট্রাকে। যাচাই করা হচ্ছে করোনার প্রয়োজনীয় কাগজপত্র। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে সম্প্রতি ভারত থেকে দেশে আসার পর করোনা শনাক্ত হওয়া 10 রোগী যশোর সদর হাসপাতাল থেকে পালিয়েছেন। গত দুদিনে তারা পালিয়ে যান বলে নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায়। পালিয়ে যাওয়া করোনা রোগীদের মধ্যে 7 জন যশোরের বাসিন্দা, বাকিদের মধ্যে 2 জনের বাড়ি খুলনা এবং একজনের ঝিনাইদহে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, পলাতক রোগীদের নাম এবং ঠিকানা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং পুলিশকে দেওয়া হয়েছে। কার গাফিলতিতে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বিগত কয়েকদিনে এই হাসপাতালে ভারত থেকে আগত পজিটিভ যে রোগীগুলো ভর্তি হয়েছিল, তাদের ভিতরে কিছু কিছু রোগী আমাদেরকে অবহিত না করে তারা গোপনে এখান থেকে চলে যায়। 10 জনের তালিকা আমরা পেয়েছি। তাদের যে ঠিকানা দেওয়া আছে ভর্তির টিকিটে, সেই জেলার জেলা প্রশাসক মহোদয় আছে, সিভিল সার্জন আছে এবং এসপি মহোদয় আছে। এটি আমরা মেসেজটি তাদের ওই এলাকায় আমরা পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করছি। টানা বন্ধের পর মার্কেট খুলে দেয় লকডাউন পরিস্থিতির মধ্যেও প্রায় স্বাভাবিক হয়ে উঠেছে রাজধানীর জনজীবন। সড়কে বেড়েছে যান চলাচল, সরিয়ে নেওয়া হয়েছে বেশিরভাগ পুলিশ চেকপোস্টও। তাই অবাধেই চলাচল করছেন সাধারণ মানুষ। এদিকে মার্কেট এবং শপিং মল খোলার সিদ্ধান্তকে আত্মঘাতী বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থা রাজধানীর। জেলা উপজেলা পর্যায়েও ছড়িয়েছে করোনা, তাই এই মাসের শুরুতে জারি করা হয় লকডাউন। তবে বেশিরভাগ প্রতিষ্ঠান ও দোকানপাট খুলে দেওয়ায় প্রায় অকার্যকর হয়ে পড়েছে লকডাউন। রাজধানীর জনজীবন ফিরে এসেছে স্বাভাবিক চেহারায়। গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল করায় সড়কে যানজট। লকডাউনের আগে যারা ঢাকা ছেড়েছিলেন তাদেরও অনেকে ফিরেছেন রাজধানীতে। রাজবাড়ি থেকে আগে দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসছি, তারপরে আপনার ফেরি পার হয়ে প্রাইভেটে আসছি। হেমায়তপুর থেকে অটোরিকশায় 50 টাকা ভাড়া দিয়ে আমিনবাজার পর্যন্ত আসছি। আমিনবাজার থেকে হেঁটে আমি এখানে আসছি। আমার অফিস হলো বনানী চেয়ারম্যান বাড়ি। রোদের মধ্যে আইটা গাড়ি পাই না, আসতেছি একলা একলা, কষ্ট না, গরিব মানুষের যত কষ্ট। লকডাউনের শুরুর দিকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট থাকলেও এর বেশিরভাগই সরিয়ে নেওয়া হয়েছে। ফলে মুভমেন্ট পাস বা অন্য কোন নির্দেশনার তোয়াক্কা না করেই অবাধে চলাচল করছে মানুষ। ব্যবসায়ীদের কথা চিন্তা করছি, তারপরে সামনে ঈদের কথা চিন্তা করছি, অর্থনীতির কথা চিন্তা করছি। কিন্তু এই যে দোকানপাট খুলে দেওয়ার পরে যেই এক্সপেকটেশনে গভর্নমেন্ট খুলে দিয়েছিল যে স্বাস্থ্যবিধি মেনে সবাই দোকানপাটে যাবে, এটা কি হচ্ছে? বলা যায় যে এই সিদ্ধান্তটি হচ্ছে সংক্রমণের ঊর্ধ্বমুখী ঝুঁকিতে এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দোকান ও মার্কেটে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে সরকারকে কঠোর হতে হবে, না হলে করোনা সংক্রমণ ভয়াবহ পর্যায়ে যাওয়ার আশঙ্কা তাদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লকডাউনে মার্কেট খোলার দ্বিতীয় দিনে রাজধানীর নিউ মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সকালে ক্রেতার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে শুরু করে বিভিন্ন দোকানে।
তবে বেশিরভাগ ক্রেতা বিক্রেতা মাস্ক ব্যবহার করলেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। দোকানপাট শপিং মল খোলার দ্বিতীয় দিনেও লকডাউনের মধ্যেই রাজধানীর শপিং মল ও বিপণী বিতানগুলোতে আনাগোনা ক্রেতাদের। কোথাও স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই। রাজধানীর নিউ মার্কেটে সকাল 10টা থেকেই খোলা হয়েছে সব ধরনের দোকান। সকালের দিকে ক্রেতা না থাকায় কিছুটা অলস সময় ব্যয় করতে দেখা যায় বিক্রেতাদের। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতার সংখ্যা। যদিও ব্যবসায়ীদের দাবি যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই বেচাকেনা করছেন তারা। তবে মাস্ক পরা নিশ্চিত করা গেলেও সামাজিক দূরত্ব মানার বিষয়টি ক্রেতাদেরই নিশ্চিত করতে হবে বলে দাবিও তাদের। রমজানে ব্যবসা করব ভালো, তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের গত বছরও লস হয়েছে, কিভাবে যে কাটায় উঠবে লসটা আমরা চিন্তা করতে পারতেছি না। আমাদের এই যে স্যানিটারি আছে, আবার আছে, মাস্ক আছে, হ্যাঁ কাজের জন্য রাখছে, এটাতে স্প্রে করে তারপরে করি। যারা কিনার শর্ট টাইমে কিনে ফেলবে, সময় বেশি পেলে আর আরো ঘুরবে বেশি। এদিকে করোনার মধ্যেও ছোট শিশু ও পরিবার নিয়ে মার্কেটে এসেছেন অনেকে। স্বাস্থ্য ঝুঁকি জেনেও কেনাকাটা করছেন বলে জানান তারা। যত কেনাকাটা করতেই হবে, আজকে আসতে হবে, তাই না? বাচ্চাদের জন্য কিনতে আসছি, বাচ্চাদের তো কিনতেই হবে। ভয় তো করছে, কিন্তু কি করতে হবে, বাচ্চাদের তো প্রথম ঈদ, আমার বাচ্চা প্রথম ঈদ একটা, এটা তো শপিং করতে হইব, অনেক রিস্ক নিয়ে আসছি, তাতে তো কিছু করার নেই। তাড়াতাড়ি চলে যাবো আর কি, বাচ্চা কেনাকাটা কইরা বেশিক্ষণ থাকবো না। তবে ব্যবসায়ীদের দাবি এখনো ব্যবসা জমে ওঠেনি। পুরোদমে গণপরিবহন চালু হলে বিক্রি বাড়বে বলে আশা তাদের। এছাড়া আজ থেকে রাত 9টা পর্যন্ত কেনাকাটা করার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লকডাউনের মধ্যে দোকানপাট শপিং মলে বেচাকেনা পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, আমরা দেখেছি যে শপিং মলগুলো মার্কেট খুলে দেওয়া হয়েছে এবং যথেষ্টই ভিড়। কি পরিস্থিতি দেখছেন? কতটুকু স্বাস্থ্যবিধি মানছেন তারা? দেখুন, আমি সকাল থেকেই নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড এবং গাউসিয়া এইসব এলাকাতেই কিন্তু মূলত মানুষের ভিড় দেখা যায়। আমরা এখন যে মার্কেটটি রয়েছে এটি হচ্ছে চুরুঙ্গি মার্কেট, রাজধানীর এলিফ্যান্ট রোডের। এটি মূলত জুতার মার্কেট এবং আমরা দেখেছি এখানেও কিন্তু পর্যাপ্ত ক্রেতা বিক্রেতা রয়েছেন এবং সবগুলো দোকানই খুলেছে, সকাল থেকেই খোলা হয়েছে এবং যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু কেনাকাটা করছেন। এবং এই যে স্বাস্থ্যবিধির যে বিষয়টি আপনি জিজ্ঞেস করলেন সেটি কিন্তু একেবারেই আসলে মানা সম্ভব হচ্ছে না, যদিও মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে, কিন্তু যে সামাজিক দূরত্বের যে জায়গাটা, এবং এখানের প্রতিটি দোকানেই কিন্তু খুবই ছোট আয়তনের এক একটি দোকান, যার কারণে একটা দোকানে যদি 10-12 জন ক্রেতা একসঙ্গে প্রবেশ করেন তাহলেই কিন্তু মূলত যে সমস্যার যে সংকটটা সেটি হচ্ছে মানে সামাজিক দূরত্বের জায়গাটা একেবারেই ঠিক থাকে না, যার কারণে এখানে একেবারে উজ্জ্ব রয়েছে সামাজিক দূরত্বের যে বিষয়টি সেটি মানার। আর যে ক্রেতারা শপিং মলগুলো এবং মার্কেটগুলোকে আসলে যে নির্দেশনা দেওয়া হয়েছে, মার্কেট কর্তৃপক্ষ আসলে কতটুকু সেই নির্দেশনা মানছেন? তারা কি কোনো তদারকি করছেন? তাদের দিক থেকে কোনো ব্যবস্থাপনা আপনি দেখেছেন কিনা? দেখুন, মার্কেট কর্তৃপক্ষ তারা হ্যান্ড স্যানিটাইজার এবং হচ্ছে মাস্ক ব্যবহার করার জন্য তারা কিন্তু মাইকিং করে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন এবং মার্কেটের সামনেও আমরা দেখেছি নিরাপত্তা কর্মীদেরকেও তারা যারা ঢুকছেন তাদেরকে বলে দিচ্ছেন যে আপনারা মাস্ক ব্যবহার করুন কিংবা স্যানিটাইজার ব্যবহার করুন, এই মাস্ক ছাড়া ঢুকবেন না। কিন্তু সেটা আসলে কতটুকু মানা সম্ভব হচ্ছে এখানে আসলে আমরা যতক্ষণ দূরেই কাজ করছি তার দেখছি পুরোটাই মানা সম্ভব হয়নি। কারণ হচ্ছে আমি কাউকেই দেখিনি একটি দোকানে যখনই যারা প্রবেশ করছেন দোকানে এই মুহূর্তে দুপুর সেহেতু একটু ক্রেতার সংখ্যা কম, যার কারণে আমরা দেখেছি এখানে দোকানেরাই বেশি রয়েছে, তবে ক্রেতারা একটু কম। তবে যা বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলছেন যে বিকেলের দিকে ক্রেতার সংখ্যা আরও বাড়বে, যেমনটি আমরা সকালের কিছুটা পর থেকে আমরা দুপুরের একটু আগে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে ক্রেতা ছিল নিউ মার্কেটের যে গাউসিয়া মার্কেটটি সেখানে। এখানে যেহেতু জুতার দোকান সেখানে ক্রেতার সংখ্যা কিছুটা কম, তবে তারা বলছেন যে বিকেলের পরে এই ক্রেতার সংখ্যা আরও দ্বিগুণ বা তিনগুণ আকার ধারণ করবে এবং বলা যাচ্ছে। এবং আরেকটি বিষয় বলা হচ্ছে যে যেহেতু এখন গণপরিবহন বন্ধ রয়েছে সেহেতু ক্রেতা কম আসছে, যদি গণপরিবহন খুলে দেওয়া হয় তাহলে আমরা আজকে যে অবস্থা দেখতে পাচ্ছি মানুষের যে ভিড়, সেটি যদি একেবারে গণপরিবহন খোলা থাকে তাহলে এই যে ভিড়টা কি পরিমাণ বাড়ে এবং স্বাস্থ্যবিধি আসলে মেনে চলাটা মার্কেটগুলোতে কতটা
সম্ভব সেটি কিন্তু প্রশ্ন থেকেই যায়। তো আমার কাছে এখনকার মতো এই যে গাউছিয়া এবং এলিফ্যান্ট রোড এবং নিউ মার্কেট এলাকার এই ছিল সর্বশেষ অবস্থা। সোহেল রানা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি তথ্য দেওয়ার জন্য। হেফাজতে ইসলাম তাদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করেছে, তবে শুধু বিলুপ্ত করলেই হবে না। উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতিও বিলুপ্ত করতে হবে। পাশাপাশি নতুন কমিটি গঠনের মাধ্যমে রাজনৈতিক সহিংসতা কিভাবে বন্ধ হবে সেই প্রশ্ন তুলেছেন তিনি। করোনার এই সময়ে রাজনীতি না করে যার যার অবস্থান থেকে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে এক ভার্চুয়ালি সভায় এসব মন্তব্য করেন তিনি। হেফাজতে ইসলাম গভীর রাতে তাদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করেছে বলে আমরা খবর পেয়েছি, কিন্তু কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করাতেই সমাধান নেই। সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতি তাদের বিলুপ্ত করতে হবে, কমিটি বিলুপ্ত করা কোনো সমাধান নয়। করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। বিএনপি মহাসচিব বলেছেন, অযোগ্যতা এবং অবহেলার কারণে করোনা পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ হয়েছে সরকার। আগাম টাকা দেওয়ার পরও ভারত থেকে টিকা আনায় অনিশ্চয়তায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। টিকা আনার জন্য ভারত সরকারের সঙ্গে বোঝাপড়ার পরামর্শ দেন তিনি। প্রয়োজনে আন্তর্জাতিক আইনের আশ্রয় চাওয়ার পরামর্শ দেন। করোনা সংকট মোকাবিলায় সরকার 1 বছর সময় পেলেও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগ সরকারের পদত্যাগও দাবি করেন। নিম্ন আয়ের মানুষকে প্রণোদনা দেওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা ভাইরাস মোকাবেলা করতে সরকার সমগ্র জাতিকে চরম স্বাস্থ্য বিপর্যয়ের দিকে ঠেলে দিয়ে নিজেদের অযোগ্যতা, দায়িত্বহীনতা ও দুর্নীতির প্রমাণ দিয়েছে। যে এই সার্বক্ষণিক কথা বলা যে স্বাস্থ্যমন্ত্রী আছেন, তার সকল দায় দায়িত্ব নিয়ে ব্যর্থতা দায় নিয়ে তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। 2 থেকে 3 দিনের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই মুহূর্তে দেশের 9টি অঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ বইছে, যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। এছাড়া আগামী 24 ঘন্টায় সারা দেশে দিনে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৈশাখের শেষ সপ্তাহ, তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী। রাজধানী ঢাকার পাশাপাশি সারা দেশেই বেড়ে চলেছে তাপমাত্রা। বৃষ্টির জন্য অধীর অপেক্ষায় সবাই। গরমের মধ্যে কাজ করাটা অনেক কষ্ট, এবং কি এমন গরম পড়তেছে তা কাজ করাটা অসম্ভব হয়ে যাচ্ছে। গরম সহ্য করার মতো না, এই যে গায়ে গোত্রে অ্যাকচুয়ালি ফুসকার মতো পড়ে গেছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, মূলত বৃষ্টি না হওয়ার কারণেই বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্প থাকায় বেশি ঘাম হচ্ছে, তাই গরমও বেশি লাগছে। এই অবস্থা আরও কয়েকদিন থাকবে। বিদ্যমান তাপপ্রবাহ সারা দেশে আগামী 3 দিন পর্যন্ত অব্যাহত থাকবে, এবং এই মাসের শেষের দিকে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে, এবং সেই সময়ে এই বিদ্যমান তাপপ্রবাহ কিছুটা স্তিমিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 41.2 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল 39.5 ডিগ্রি সেলসিয়াস। গত 8 বছরের মধ্যে ঢাকায় এদিন ছিল সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে 2014 সালে চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি এবং 1995 সালে যশোরে তাপমাত্রা উঠেছিল 43 ডিগ্রি সেলসিয়াসে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের অন্যতম আম উৎপাদনকারী জেলা নওগাঁয় অনাবৃষ্টির প্রভাবে গাছ থেকে ঝরে পড়ছে আম। এরই মধ্যে সম্প্রতি দেখা দিয়েছে নানান পোকামাকড়ের আক্রমণও। করোনা পরিস্থিতির মধ্যে আশানুরূপ আম ফলন না পাওয়ার শঙ্কায় রয়েছেন চাষিরা। চলতি মৌসুমে উত্তরের জেলা নওগাঁয় 25,785 হেক্টর জমির বাগানে ধরেছে বিভিন্ন জাতের আম। শুরুতে গুটি থেকে ফলন ভালো মনে হলেও এখন দেখা দিয়েছে বিপত্তি। গত প্রায় 6 মাস ধরে বৃষ্টির দেখা নেই এ জেলায়। তীব্র খরায় ঝরে পড়ছে গোপালভোগ, ল্যাংড়া, আম্রপালি, ফজলি সহ বিভিন্ন জাতের আম। পাশাপাশি বৃষ্টির অভাবে দেখা দিয়েছে বিভিন্ন পোকার আক্রমণও। সাপাহার, পোরশা, নিয়ামতপুর, পত্নীতলা গ্রামের আম গাছে শুরু হয়েছে হপার, উকুন পোকা সহ বিভিন্ন পোকার আক্রমণ। অনেক দিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে আম ধরে যাচ্ছে। প্রায় 6 মাস থেকে বৃষ্টি নেই আকাশের, এতে করে আমের চাষ খুব কষ্টকর হয়েছে। কৃষক লস খাবে, মানে চূড়ান্ত লস খাবে, পুরাই আম পড়ে যাচ্ছে। খরা ও পোকার আক্রমণের সাথে যোগ হয়েছে আমের মরিচা রোগও।
কীটনাশক বা প্রতিষেধক ব্যবহার করেও সুফল মিলছে না, দাবি ভুক্তভোগী চাষিদের। হপার পোকা, কারেন্ট এবং অবকন পোকা যাকে বলে, ছোট্ট চোখে দেখা যায় না, এই পোকাগুলোর সমস্যার কারণে আম অনেক ঝরে যাচ্ছে। ওষুধ দিয়েছি কিন্তু প্রক্রিয়া খুব একটা ভালো রেজাল্ট না হওয়ার কারণে আমের এই পরিস্থিতি আজ। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পরামর্শ অনুযায়ী কীটনাশক ও প্রতিষেধক ব্যবহারে সুফল মিলবে, আর বৃষ্টি হলেই বন্ধ হবে আমের ঝরে পড়ার প্রবণতাও। আমরা কৃষকদের মাকড়নাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছি, যেন আমে মাকড় আক্রমণ হলে আমের দাগ হয়, সে দাগ থাকবে না। আমরা আশা করি সেখানে এই সমস্যাটা হবে না। আর যদি বৃষ্টি তাড়াতাড়ি হয় তাহলে আমাদের এই যে আম পড়ার যে সমস্যা, এটাও থাকবে না। জেলায় এই মৌসুমে 3 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তবে এই অবস্থা বজায় থাকলে কমতে পারে উৎপাদন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মাদারীপুরে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে অন্তত 150 রোগী। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলা সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্তদের জন্য 6টি শয্যা নির্ধারিত থাকলেও প্রতিদিন ভর্তি হচ্ছেন 25 থেকে 30 জন রোগী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। শয্যার সংখ্যা সীমিত হওয়ায় হাসপাতালের মেঝেতে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা। যথাযথ সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে রোগীদের। আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধানের পাশাপাশি সুষম খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। এই সময় যদি নদী নালা খালবিল শুকিয়ে যায়, এই জন্য লোকজন বিভিন্ন সোর্স থেকে পানি কালেকশন করে, এই একটা কারণ। আর একটা অতিরিক্ত গরমও কিন্তু এই ধরনের যে পাতলা পায়খানা হওয়ার জন্য যে ধরনের ভাইরাস বা জীবনে জড়িত। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর, এতে আরো যা থাকছে। বেশি মুনাফার লোভে রাসায়নিকে আম পাকিয়ে বাজারে বিক্রি, ক্যান্সার, কিডনি সহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। এবং তীব্র গরমে বিভিন্ন জেলায় পানির সংকট, সেচ পাম্প এবং নলকূপে উঠছে না পানি, চরম দুর্ভোগে মানুষ। গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে স্থান লাভ করা শস্যচিত্রে বঙ্গবন্ধু প্রতিকৃতি প্রকল্পের ধান কাটা শুরু হয়েছে আজ। বগুড়ার শেরপুরের বালেন্দা গ্রামে 100 বিঘা জমিতে উচ্চ ফলনশীল 2 জাতের ধানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল লতিফ। এটি আসলে আমাদের একটি গৌরবের জায়গা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আমাদের এই বঙ্গবন্ধুর এই শস্য প্রতিকৃতি যেটি স্থান পেয়েছে। আজকে সেখানে ধান কাটা হচ্ছে, সেখানে পরিস্থিতি কেমন দেখছেন এবং যারা কাটছেন বা সাধারণ মানুষ তারা কি বলছেন? সকাল থেকেই এখানে একটা উৎসবমুখর অবস্থা ছিল এই ধান কাটাকে কেন্দ্র করে, যেহেতু এটি ক্রপ ফিল্ড মোজাইক সব থেকে বড় পৃথিবীর মধ্যে ইতিমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। তো সেই উৎসবমুখর জায়গাটি 12:30টার দিকে আফম বাহাউদ্দিন নাসিম তিনি উদ্বোধন করেন এই ধান কাটা উৎসবের। এখন মূলত যেটি চলছে যে হারভেস্টার মেশিন দিয়ে, এই মুহূর্তে মেশিনটি অনেক দূরে চলে গেছে, যার কারণে কতটুকু দেখা যাচ্ছে আমি ঠিক জানি না। হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। জানিয়ে রাখি, এখানে 100 বিঘা জমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছিল 2 রকমের ধান দিয়ে, 2 রকমের ধানের চারা দিয়ে, যেগুলো আনা হয়েছিল চীন এবং মালয়েশিয়া থেকে, এবং এটি রোপণ করা হয়েছিল 29শে জানুয়ারি। এরপরে 9 মার্চ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধি দল পরিদর্শনে আসেন এবং তারা তাদের রিপোর্ট অনুযায়ী 16 মার্চ এটি স্বীকৃতি লাভ করে যে ক্রপ ফিল্ড মোজাইক অর্থাৎ শস্যচিত্রে এটি সব থেকে বড় প্রতিকৃতি মানুষের। তো এখান থেকে সকাল থেকে উৎসবমুখর অবস্থা ছিল। আর বাপি, যেটি জানতে চাচ্ছিলাম, যেহেতু এটি আসলে একটি পরিকল্পনা করে এটি প্রতিকৃতিটি করা হয়েছিল এই 100 বিঘা জমিতে, এই যে ধানগুলো এখান থেকে আসলে এখন নেওয়া হচ্ছে, এই ধানগুলোর নিয়ে কোনো পরিকল্পনা আছে? এই ধানগুলো আসলে কি করা হবে? আচ্ছা, এই ধানগুলো নিয়ে যাচ্ছে যারা এই পুরো প্রকল্পটি বাস্তবায়ন করেছে, অর্থাৎ ন্যাশনাল এগ্রিকেয়ার নামে একটি প্রতিষ্ঠান যারা মূলত বীজ নিয়ে কাজ করে। তো তারা ইতিমধ্যেই, যেহেতু হারভেস্টার মেশিন দিয়ে কাটার ফলে ধান সাথে সাথেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে চলে আসে আর কি, সেক্ষেত্রে এই ধানটা তারা সরাসরি তাদের প্রজেক্টে নিয়ে যাবে। আর এই 100 বিঘা জমির যারা মালিক ছিলেন তারা তাদেরকে এর আগেই এই
বিঘা আদি নেয়ার যে মূল্যটা, তাদের যে জমির এই এক ফসলের যে মূল্য, সেটি অনেক আগেই পরিশোধ করা হয়েছিল। আর এই ধানগুলো নিয়ে গিয়ে তারা কিছু তাদের গবেষণায় কাজে লাগাবে, কিছু হয়তো তারা তাদের বিক্রি করবে, এরকমটি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে পুরো ধান পুরো প্রসেসটা কমপ্লিট না হলে তারা নিজেরাও আসলে ঠিক এখন বলতে চাইছে না যে এই প্রসেসটা নিয়ে কি করা হবে। বিঘা যে জমির ধান সেটি পুরোপুরি কাটতে কতদিন লাগতে পারে, কবে শেষ হবে? যেহেতু হারভেস্টার মেশিন দিয়ে কাটা হচ্ছে 100 বিঘা জমির ধান, এখানে জানিয়ে রাখি যে সব ধান হয়তো শুরুতে কাটা নাও হতে পারে, যে এখানে যে কালো বা বেগুনি জাতের যে ধানটি আছে সেটি ইতিমধ্যে একদম পেকে গিয়েছে, কাটার মতো অবস্থা হয়ে গেছে, সেগুলোই কাটা হচ্ছে। আর সবুজ যে ধানগুলো আছে, যেটি সাধারণ ধান গাছের যে চেহারা আমরা দেখে থাকি, সেগুলো কাটতে আরও কয়েকদিন সময় লাগবে। সেগুলোর ধানের ভিতরে যে চাল সেটি এখনো পরিপক্ক হয়নি বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তো এই সব প্রসেসটা মিলিয়ে 3 থেকে 4 দিন, এমনকি 7 দিনও সময় লেগে যেতে পারে, নির্ভর করবে আসলে আবহাওয়ার উপরে। এখন যেরকম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আছে, এরকম যদি থাকে তাহলে কৃষকেরা বা যারা ধান চাষের সাথে সম্পর্কিত তারা আশা করছেন যে 5-7 দিনের মধ্যেই এই পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আবিরুল বাপি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি তথ্য দেওয়ার জন্য। মৌসুম শুরুর বাকি আরও 20 দিন, অথচ রাজধানীর বাজারে এখনই পাওয়া যাচ্ছে দেশি পাকা আম। অসময়ে তোলা এই পাকা আমের বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা কেজি দরে। ফল গবেষণা কেন্দ্র বলছে, অতিরিক্ত মুনাফার আশায় এক শ্রেণীর ব্যবসায়ী রাসায়নিক দিয়ে পাকাচ্ছে এসব আম, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। কামরাঙ্গীর চরের ফল ব্যবসায়ী ফরিদ অন্যান্য ফলের সাথে ভ্যানে তুলেছেন পাকা হিমসাগর আম। দাম হাঁকছেন 240 টাকা কেজি। একে তো রোজা, অন্যদিকে আগাম পাকা আম, তাই মানুষের আগ্রহও বেশি। ফরিদের কাছ থেকে 3 কেজি আম কিনেছেন এই ব্যক্তি। তবে আমগুলো আসলেই পাকা কিনা কেটে দেখার অনুরোধ করা হলো, কারণ হিমসাগর আম পরিপক্ক হয় জুন মাসে। আম লেওয়া দেখি এখানে বোরাই আনি, বিচি আনি ভিতরে, এই কাইটা দেখলাম এখন কি এইটার ভিতরে বিচি নেই, তো এটা সব 2 নম্বর আম, ফলমূল ভরা এই আমে। এবার গন্তব্য রাজধানীর ফকিরাপুল বাজারে। বাজারে বিক্রি হচ্ছে গোবিন্দভোগ আম, মে মাসের মাঝামাঝিতে পরিপক্ক হওয়ার কথা, কিন্তু এখনই বাজারে পাকা আম বিক্রি হচ্ছে। আমরা আমটি একটু কেটে দেখতে চাই যে আমের আটিটি আসলে কতটুকু শক্ত হয়েছে। আমি দেখাতে চাই যে আমি যখন আমটি কাটলাম, একদম পুরো আমটি আসলে অপরিপক্ক, এবং এই আমটি আসলে বাজারে বিক্রি হচ্ছে 240 টাকা দরে। আমার হাতে যে আমটি, এটির দাম এসেছে 45 টাকা। ব্যবসায়ীর দাবি, শ্যামবাজার আড়ত থেকে আম কিনে এনেছেন তিনি। আসলেই পেকেছে কিনা জানা নেই তার। মানে পাকাইছে কেমন আমরা জানি না, আমরা আনছি তো, তাই মার্কেট থেকে আনছি, তাই বাজার থেকে দেখেছে পাঠাইছে, তা আমরা বিক্রি করতেছি। রাজধানীতে এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন জাতের গুটি, গোবিন্দভোগ, আম্রপালি আম। মৌসুমে যার দাম 50 থেকে 100 টাকা, এখন তা বিক্রি হচ্ছে 3 গুণ দামে। এটা আসছে দুই অল্প, মানে বেশি আম আসে নাই তো, বাদাম দিলে অল্প কিছু কিছু দোকানে আসছে, আর দামও বাড়ছে। এটা 250 টাকা বিক্রি করতেছে। ফল গবেষণা কেন্দ্র বলছে, এখন বাজারে যেসব আম পাওয়া যাচ্ছে তা রাসায়নিক দিয়ে পাকানো। 15 মের পর থেকে আসতে শুরু করবে পাকা আম। 12 মাসিয়া আমের বাইরে এই সময় কোনো জাতের আম বা অন্যান্য গুটি আম হওয়ার কথা না। কারণ হলো যে মোটামুটি আমরা মে মাস আসতে হবে, এখন ইম্যাচিউর অবস্থায় আছে। যদি কেউ পেরে থাকে তাহলে এটি প্রশাসনের নজরদারিতে আনতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাসায়নিক দিয়ে পাকানো আম ক্যান্সার, কিডনি বিকল সহ বিভিন্ন রোগের কারণ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র তাপদাহে দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে পানির সংকট। সেখানকার বেশিরভাগ বাসা বাড়ির সেচ পাম্প এবং নলকূপে ঠিক মতো উঠছে না পানি। কোথাও কোথাও গভীর নলকূপেও পাওয়া যাচ্ছে না চাহিদা মতো পানি। তাপদাহ অব্যাহত থাকায় পানির সংকট আরো প্রকট হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। চৈত্রের পর গ্রীষ্মের তাপদাহ জনজীবন অনেকটাই অতিষ্ঠ, সঙ্গে করোনার প্রাদুর্ভাব, সেই সাথে যোগ হয়েছে পানির তীব্র সংকট। নরসিংদীতে প্রায় 1 যুগ ধরে জেলা শহর ও শিল্পাঞ্চলে পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে গেছে। প্রতি বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত তীব্র হয় পানির সংকট। গোসল করতাম যাই, পানি নেই, খাবার পানি ওই লাইন ধরন লাগে,
গোপালগঞ্জ শহরে গত 1 মাস ধরে কিছু এলাকায় পানি সরবরাহ একেবারে নেই বললেই চলে। সময় মতো বিল পরিশোধ করেও পানি না পাওয়ায় ক্ষুব্ধ এসব এলাকার বাসিন্দারা। সময়ের আগে আমাদের বিল পাওয়ার সাথে সাথে আমরা আপনার ব্যাংকে পরিশোধ করে আসি, কিন্তু পানি সময় মতো পাই না। ছোট বাচ্চা নিয়ে এ বাড়িতে এই রোদ্দুরির মধ্যে জল টানতেছি, অনেক কষ্ট আমাদের। এদিকে গ্রীষ্মের শুরুতে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। বেড়িবাঁধ ভেঙে পুকুরের পানি নষ্ট হওয়ার পাশাপাশি ফিল্টারগুলো অকেজো হওয়ায় বিশুদ্ধ পানি পাচ্ছে না সেখানকার বাসিন্দারা। জল সব বাঁধ ভেঙে নই পুকুর ভর্তি হয়ে গেছে, এখন আমাদের জল আনতে হয় 1 কিলোমিটার আর ওইদিকে গিয়ে। নড়াইলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলে ঠিকমতো উঠছে না পানি। এছাড়া বৃষ্টি না হয় নদীসহ বিভিন্ন জলাধারে কমেছে পানি। এতে দুর্ভোগ আরও বেড়েছে মানুষের। পানি আনার জন্য দূরে যেতে হচ্ছে, আর আমরা যারা মূলত আমরা কলের উপর নির্ভরশীল তাদের খুবই সমস্যা হচ্ছে। সংকট সমাধানে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে নদী ও পুকুরের পানি ব্যবহারের পরামর্শ। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার, আমাদের এই অতিরিক্ত ব্যবহারটা কমিয়ে ফেলতে হবে। আমরা যত বেশি পানি ইউজ করবো তত আরও নিচে নেমে যাবে, সেই ক্ষেত্রে আমাদের মিতব্যয়ী হওয়ার ছাড়া কোনো গতি নেই। প্রাকৃতিক উৎস থেকে পানি ব্যবহার করে সংকট নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন বলেও মনে করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গাজীপুরের কালীগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 5 জন। ভোরে উপজেলার কালীকুঠি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন, ভোরে উপজেলার নাগরি ইউনিয়নের কালীকুঠি গ্রামে গরু চুরি করতে আসে একদল চোর। টের পেয়ে চিৎকার শুরু করলে দৌড়ে পালানোর চেষ্টা করে তারা। এ সময় এলাকাবাসী ধাওয়া করে কয়েকজনকে ধরে গণপিটুনি দেয়। এতে একজন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও 5 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। মাদারীপুরের কালকিনিতে ছেলেকে গলা কেটে হত্যার পর বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছেন তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তি। সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। স্ত্রী পালিয়ে বিয়ে করায় হতাশা থেকে এই ঘটনা ঘটিয়েছে বলে জানায় পুলিশ। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, 2 মাস আগে গোপালপুরের তোফাজ্জলের স্ত্রী মিনারা পালিয়ে আরেকটি বিয়ে করেন। এরপর লোকলজ্জা এবং মানসিক যন্ত্রণায় রোববার রাতে ছেলেকে হত্যা করে তোফাজ্জল আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তোফাজ্জলকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে পিরোজপুরের ভান্ডারিয়ায় মাছ ধরার জাল পাতা নিয়ে কথা কাটাকাটির জেরে এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাতে উপজেলার পূর্ব পশারি বুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রোববার রাত 9:15টার দিকে নাথপাড়ার যুগিরি খালে জাল পাততে যায় পরেশ হালদার। সেখানে স্থানীয় জেলে সুব্রত নারায়ণ এবং নির্মলও যায় মাছ ধরতে। পরে সেখানে তাদের জাল পাততে নিষেধ করায় শুরু হয় বাকবিতণ্ডা। চলছে এমন পরিস্থিতিতেও 7 এপ্রিল ঈদগড় পুলিশ ফাঁড়ি সরিয়ে নেয় আরও বিপাকে পড়েছেন দুর্গম এই এলাকার লক্ষাধিক বাসিন্দা। ডাকাত আতঙ্কে জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা। সন্ধ্যা নামতে চারপাশে শুনশান নীরবতা, কিন্তু বাড়ি থাকার পরিবর্তে এ অন্ধকারে দল বেঁধে সড়ক পাহারা দিচ্ছেন এলাকাবাসী। ডাকাত আতঙ্কে ঈদগড় বাইশারি এলাকার 2 লক্ষাধিক মানুষ। তাই বিকেল 4টা থেকেই সড়কে পাহারা বসিয়ে নিজেদের নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছে নিজেদেরই কাঁধে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথা থাকলেও লাঠিসোঁটা নিয়ে পাহারা বসিয়েছে গ্রামবাসী। কক্সবাজার সরকারি কলেজের ছাত্রছাত্রীগুলো যাতায়াত করে, তারা খুব আতঙ্কিত অবস্থায় আছে। আমরা ঘরের মধ্যে আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতেছি পুলিশের অভাবে। পুলিশ ক্যাম্প অথবা বিজিবি ক্যাম্প অথবা একটা আর্মির আপনার ফাঁড়ি এখানে দেওয়া হোক, এটা আমাদের দাবি। মানুষের নিরাপত্তার স্বার্থে আমরা এলাকাবাসী, এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের সচেতন মানুষ প্রত্যেক দিন 4টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা ডিউটি দিয়ে থাকি। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যেই এপ্রিলের প্রথম সপ্তাহে সরিয়ে নেওয়া হয় দীর্ঘ 25 বছরের ঈদগড় পুলিশ ফাঁড়ি। তবে এলাকার প্রয়োজনীয়তার স্বার্থে আবারও ফাঁড়ি স্থাপনের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। পরিস্থিতিতে আমরা হলো যে পুলিশ এনে আমাদের অন্য কাজে আমরা লাগাচ্ছি। ভবিষ্যতে আবার আমরা সেখানে পুলিশের তৎপরতা আবার অব্যাহত রাখব। 2020 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত ঈদগড় বাইশারি সড়কে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে অন্তত 20টি। অপহত সকলকেই মুক্তিপণ দিয়ে ছাড়াতে হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।
দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর, সংবাদে আরো থাকছে। সেরা চলচ্চিত্র সহ 3 বিভাগের অস্কার জিতল নোম্যাডল্যান্ড। সেরা অভিনেতা অ্যান্থনি হপকিন্স, অভিনেত্রী ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড। এবং লা লিগায় বিলবাওয়ের কাছে অ্যাটলেটিকোর হারে জমে উঠেছে শিরোপার লড়াই। সুযোগ বাড়ল রিয়াল এবং বার্সা। করোনা মহামারীতে বিপর্যস্ত ভারতে প্রতিদিনই ভাঙছে মৃত্যু এবং নতুন রোগী শনাক্তের রেকর্ড। টানা 5ম দিনের মতো 3 লাখের বেশি রোগী আক্রান্ত হয়েছে দেশটিতে। 24 ঘন্টায় মারা গেছে 2800-র বেশি মানুষ, শনাক্ত হয়েছে 3,52,000 রোগী। এদিকে হরিয়ানায় 24 ঘন্টায় 3টি হাসপাতালে অক্সিজেনের অভাবে 14 জন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে পুরো ভারতে গত এক সপ্তাহে অক্সিজেনের অভাবে অন্তত 60 রোগীর মৃত্যু হলো। এই অবস্থায় ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ বিশ্ব সম্প্রদায়। করোনা ভাইরাসের তাণ্ডবে দিশেহারা ভারত। অক্সিজেন আর চিকিৎসার অভাবে প্রিয় স্বজনদের মৃত্যুর মিছিল দেখছে ভারতবাসী। পরিস্থিতির কাছে অসহায় হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোড ব্যবহার করে অক্সিজেন সহায়তা চাচ্ছেন স্বজনরা। পশ্চিমবঙ্গেও নির্বাচনের মধ্যে হু করে বাড়ছে সংক্রমণ। কলকাতায় প্রায় 50% করোনা পরীক্ষার ফলাফল পাওয়া যাচ্ছে পজিটিভ। এমন ভয়াবহ পরিস্থিতিতে বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন তৈরির কাঁচামালের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এজন্য ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট খুব দ্রুতই যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাচ্ছে টিকার কাঁচামাল। একই সঙ্গে ভারতে একটি বিশেষজ্ঞ দল পাঠাবে বাইডেন প্রশাসন। ভেন্টিলেটর, পরীক্ষা ও সুরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ সহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এরই মধ্যে ভারতের জন্য অক্সিজেন ও ভেন্টিলেটর পাঠিয়েছে ব্রিটেন। দেশটি থেকে 600-র বেশি ভেন্টিলেটর এবং অক্সিজেন কনসেন্ট্রেটর মঙ্গলবারের মধ্যে পৌঁছে যাবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ভারতের করোনা মহামারী সামাল দিতে সহযোগিতার হাত বাড়িয়েছে সৌদি আরবও। এরই মধ্যে 80 টন তরল অক্সিজেন সৌদি আরব থেকে ভারতে পাঠানো হয়েছে। এছাড়াও করোনা সংকট মোকাবিলায় দিল্লিকে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স ও ইসরায়েল। এদিকে ইউরোপীয় দেশগুলো ছাড়াও ভারতের সাথে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে নিউজিল্যান্ড, হংকং, পাকিস্তান ও ওমান। করোনা সংক্রমণ মোকাবিলায় ভারত সরকারের নেয়া পদক্ষেপের সমালোচনা করে টুইটারে দেওয়া বিভিন্ন মানুষের বার্তা সরিয়ে নিতে প্রতিষ্ঠানটিকে আইনি নোটিশ পাঠিয়েছে দিল্লি। এই নোটিশ পাঠানোয় খোদ ভারতে কড়া সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অক্সিজেনের অভাবে ভারতের রাজধানী দিল্লিতে মৃত্যুর মিছিল, হাসপাতালের মর্গে নেই জায়গা। এমন পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে দিল্লি সরকার। স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কায় রোববার লকডাউন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই দৃশ্য ভারতের দিল্লির একটি শ্মশানের। একদিকে পুড়ছে মরদেহ, অন্যদিকে সারি সারি লাশ নিয়ে আসছেন স্বেচ্ছাসেবকেরা। অ্যাম্বুলেন্সে একটি নয়, একসঙ্গে রাখা হচ্ছে একাধিক মরদেহ। হাসপাতালে মর্গে নেই সামান্য জায়গাও। এমন পরিস্থিতির জন্য সরকারের গাফলতিকে দায়ী করছেন স্বজন হারানো মানুষ। এক বছর আগে হলেও মনে করতাম সরকারের প্রস্তুতি ছিল না। এতদিন সরকার কি করলো? দেশের এমন পরিস্থিতি দেখে খুব খারাপ লাগছে। আমার কাছে টাকা আছে, সবকিছু আছে, কিন্তু তারপরেও অক্সিজেনের অভাবে বোনকে বাঁচাতে পারি। অন্যদিকে হাসপাতালে করোনা রোগীর উপচে পড়া ভিড়। হাসপাতাল বেড ও অক্সিজেন সংকট থাকায় গেট থেকেই রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। হাসপাতালের ভেতরের দৃশ্য আরও করুন। একই বিছানায় চিকিৎসা নিচ্ছেন একাধিক রোগী। এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের মেয়াদ 3 মে পর্যন্ত বাড়িয়েছে দিল্লি সরকার। পুরো দেশ ভয়াবহ এক সময় পার করছে। এখন দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পশ্চিমবঙ্গ আলাদা আলাদা রাজ্যের কথা বিবেচনা করলে চলবে না। আমাদের এক হয়ে এই সংকট মোকাবিলা করতে হবে। আমরা যদি যে যার রাজ্য নিয়ে শুধু ভাবি, তাহলে দেশ ভেঙে যাবে।
আমরা হেরে যাব। लॉकडाउन को दिल्ली के अंदर 1 हफ्ते के लिए और बढ़ाया जा रहा है। এদিকে ঘাটতি মেটাতে সব রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট বসানোর নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশে তৈরি করা হবে 551টি অক্সিজেন প্ল্যান্ট। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 7ম দফার ভোট গ্রহণ চলছে। এই দফায় ভোট হচ্ছে 34 আসনে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 7ম দফায় 36 জেলায় ভোট হওয়ার কথা থাকলেও করোনা আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ এবং জঙ্গিপুর এই 2 কেন্দ্রের প্রার্থীদের মৃত্যু হয়। ফলে এই 2টি কেন্দ্রে আগামী 16 মে ভোট নেওয়া হবে। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, কঠোর নিরাপত্তা এবং করোনা স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6:30 পর্যন্ত। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডসের 93তম আসরে সেরা চলচ্চিত্র সহ কয়েকটি পুরস্কার জিতে নিয়েছে নোম্যাডল্যান্ড। এবার সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অ্যান্থনি হপকিন্স আর সেরা অভিনেত্রী ফ্রান্সিস ম্যাকডোরমান্ড। নোম্যাডল্যান্ড ছবিতে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন ম্যাকডরমান্ড আর হপকিন্স সেরা অভিনেতার পুরস্কার জেতেন দ্য ফাদার চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য। এছাড়া সেরা চলচ্চিত্র নোম্যাডল্যান্ড ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন চীনের ক্লো ঝাও। ইতিহাসের দ্বিতীয় নারী হিসেবে সেরা পরিচালক হলেন ঝাও। এছাড়া সেরা অ্যানিমেটেড ছবির পুরস্কার জিতেছে সোল। সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম নির্বাচিত হয়েছে ইফ এনিথিং হ্যাপেন্স আই লাভ ইউ। করোনা মহামারীর কারণে এই বছর অস্কারের জন্য 2টি ভেন্যু বেছে নেওয়া হয়েছে। খেলার খবর, লা লিগায় জমে উঠেছে শিরোপা লড়াই। বিলবাওয়ের কাছে 2-1 গোলে হেরে অঘটনের শিকার টেবিল টপার আতলেতিকো মাদ্রিদ। বাকি 5 ম্যাচে ভুল করলেই শিরোপা হাতছাড়া হবে আতলেতির। টেবিলের 2-এ থাকা রিয়াল মাদ্রিদেরও ভুল করা চলবে না বাকি ম্যাচগুলোতে। আর বার্সেলোনার শিরোপা ভাগ্য নির্ধারণ হবে বাকি 6 ম্যাচে। লা লিগায় শীর্ষস্থান নিয়ে যেন চলছে ইঁদুর বিড়াল লড়াই। আজ আতলেতিকো তো কাল শীর্ষে রিয়াল। বিলবাও ম্যাচ হেরে অস্বস্তি বেড়েছে লিগ লিডার আতলেতিকোর। গুরুত্বপূর্ণ ম্যাচে নার্ভ ধরে রাখতে ব্যর্থ লস রোহিব্লাঙ্কোস। মাদ্রিদের 2 জায়ান্ট খেলে ফেলেছে 33 ম্যাচ। বার্সা একটা কম। জমজমার ত্রিমুখী শিরোপা লড়াইয়ে এখন 73 পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। সমান 71 পয়েন্ট থাকলেও হেড টু হেডে এগিয়ে 2-এ রিয়াল ও 3-এ বার্সা। আতলেতিকো রিয়ালের বাকি 5 ম্যাচ, বার্সার বাকি 6টি। এই শিরোপা লড়াইয়ের সবচেয়ে বড় নির্ধারক বার্সা আতলেতিকো ম্যাচ। ওই ম্যাচের উপর নির্ভর করতে পারে চ্যাম্পিয়নশিপ। বার্সার কঠিন পরীক্ষা ছাড়া আতলেতিকোর বাকি 4 ম্যাচে প্রতিপক্ষ এলচে, সোসিয়েদাদ, ওসাসুনা ও ভায়াদোলিদ। মৌসুম শেষের পথে এখন মনোযোগ ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। আমাদের শিরোপা ভাগ্য নির্ধারণ হবে বাকি 5 ম্যাচে। ভুল করলেই শিরোপা হাতছাড়া। নগর প্রতিদ্বন্দ্বী রিয়ালের সামনে আছে কঠিন বাধা। ওসাসুনা গ্রানাদা অঘটন ঘটাতে পারে, আর সেভিয়া ভিয়ারিয়ালকে হারানো মোটেও সহজ নয়। জিদানের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। গ্রানাদা ম্যাচের পর বার্সেলোনার পরবর্তী 5 প্রতিপক্ষের একটা আতলেতিকো। বাকিদের মধ্যে ভ্যালেন্সিয়া হতে পারে বড় বাধা। লেভান্তে, সেল্তা ভিগো কিংবা এইবারকে নিয়েও নির্ভর থাকার উপায় নেই। আমরা শিরোপার অনেকটা কাছে আছি। বাকি 6 ম্যাচে জয় পেলেই শিরোপা জিতবো আমরা। ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদকে হারাতে পারলেই কাজটা অনেক সহজ হবে। এখন যে অবস্থা তাতে পয়েন্ট হারালেই বিপদ। শিরোপা লড়াই শেষ দিন পর্যন্ত গড়ায় কিনা তার অপেক্ষা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা 4র্থবার ক্যারাবাও কাপের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলির মেগা ফাইনালে টটেনহ্যাম হটস্পারকে 1-0 গোলে হারিয়েছে তারা। জয়সূচক গোলটি করেন এমেরিক লাপোর্তে। ওয়েম্বলি স্টেডিয়ামে সীমিত দর্শক ছিল গ্যালারিতে। মরিনিওকে বরখাস্তের পর অন্তর্বর্তী ম্যানেজার মেসনের অধীনে প্রথম ম্যাচে নামে টটেনহ্যাম। স্পার্সের জালের ঠিকানা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ম্যান সিটিকে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও সিটিকে আটকে রাখতে সক্ষম হয় টটেনহ্যামের রক্ষণভাগ। তবে 82 মিনিটে কেভিন ডি ব্রুইনের ফ্রি কিক থেকে দারুণ হেডে লাপোর্তে লক্ষ্যভেদ করলে শিরোপা নিশ্চিত হয় সিটিজেনদের। এই নিয়ে লিভারপুলের সমান রেকর্ড 8ম কারবাও কাপ জিতল ম্যান সিটি। টেস্টে উইন্ডিজ ধাক্কার পর মমিনুলদের জন্য ক্যান্ডি টেস্ট ড্র নিঃসন্দেহে স্বস্তির। শ্রীলঙ্কা মিশনের প্রথম পরীক্ষায় হারানো আত্মবিশ্বাসটাও যেন ফিরেছে।
সমন্বিত পারফরমেন্সে নিয়ে সন্তুষ্ট অধিনায়ক মমিনুল হক পরের ম্যাচে ভালো কিছুর আশা দেখছেন তিনি। অন্যদিকে উইকেটে বোলারদের জন্য সহায়তা রাখার তাগিদ লঙ্কান অধিনায়ক করুণারত্নের। ওপেনিং স্ট্যান্ড নিয়ে হতাশা দীর্ঘ হচ্ছে। সাইফের ব্যর্থতা বদলের সুযোগ করে দিয়েছে। দ্বিতীয় ইনিংসের শূন্য শান্তর জন্য অস্বস্তির দিন শেষে, যদিও প্রথম সেঞ্চুরিতে পাহাড় সমচাপ অনেকটাই নেমে গেছে। পাল্লেকেলের ব্যাটিং স্বর্গে বোলিং ইফোর্ট নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কম, কিন্তু ধৈর্যের পরীক্ষায় কতটা শিখল মিরাজ তাইজুল জুটি। তুলনায় সাদা পোশাকে তাসকিনের প্রত্যাবর্তন রঙিনই বলা যায়। ম্যাচ বিশ্লেষণে ঘাটতি ধরা পড়ছে, কিন্তু সব ছাপিয়ে এই ড্র টেস্টের টানা ব্যর্থতার মাঝে মরুর বুকে যেন এক পশলা বৃষ্টি। সমন্বিত অবদানই যেখানে বড় প্রাপ্তি। টিম ইফোর্ট ছিল, সবার অবদান ছিল, বিশেষ করে শান্ত। তামিম টোন সেট করে দিয়েছে, সমন্বয় ছিল সবকিছুতে। বোলারদের জন্য কষ্টকর ছিল, উইকেটে সহায়তা পায়নি তেমন, তারপরও তাসকিন দারুণ বোলিং করেছে। মিরাজ তাইজুলও ভালো করেছে। বিদেশে প্রথম সেঞ্চুরি মুমিনুলকে দিয়েছে মুক্তির আনন্দ। তার নেতৃত্বে এই প্রথম দেশের বাইরে টেস্ট ড্র করেছে বাংলাদেশ। এসবই লঙ্কা মিশনে স্বপ্নবাজ করছে টাইগারদের। অধিনায়ক হিসেবে দলের জন্য অবদান রাখাটা জরুরি, সেটা করতে পেরেছি, সেজন্য ভালো লাগছে। এই ম্যাচের পারফরমেন্স অবশ্যই দ্বিতীয় টেস্টের আগে দলকে চাঙ্গা রাখবে। ব্যাটসম্যানদের দাপটে প্রত্যাশিত এই ড্র কন্ডিশনে বদলের ডাক দিয়েছে। পরের ম্যাচে ব্যাটে বলের লড়াইয়ে ভারসাম্য চান করুণারত্নে। পরের ম্যাচের উইকেট এমন চাই যেখানে বোলারদের জন্য সহায়তা থাকবে। টেস্ট জিততে প্রতিপক্ষের 20 উইকেট নিতে হয়। এই ম্যাচে মোট 17 উইকেট পড়েছে সম্মিলিত বোলিং গড় 86-র কাছে, শ্রীলঙ্কায় গত 7 বছরে যেটা সর্বোচ্চ। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংখ্যায় আইপিএল ছাড়ার হিড়িক পড়েছে ভারতে। করোনার প্রকোপ, দেশে ফেরা নিয়ে শঙ্কা এবং সম্ভাব্য কোয়ারেন্টিনের চিন্তা থেকে সরে দাঁড়াচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন স্পিনার রবিচন্দ্র অশ্বিন। গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ শেষে নিজের টুইটারে বিষয়টি নিশ্চিত করেন দিল্লি ক্যাপিটালস তারকা। করোনা মোকাবিলায় পরিবারের পাশে থাকতে এমন সিদ্ধান্ত অশ্বিনের। এদিকে অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কেন রিচার্ডসন এবং অ্যাডাম জাম্পা। এরই মধ্যে দেশে ফিরেছেন রাজস্থান রয়্যালসের পেসার অ্যান্ড্রু টাই। আর এই ছিল দুপুর 2টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।